গল্প বলি এসো। আমি সুভাষ বলছি। আজ ১৫তম পর্ব। তাহলে শুরু করি। এসো ভাই, একটি মাত্র কথা। আর কিছু বলার মতো শক্তি সত্যিই তখন ছিল না বৌদির। ইঙ্গিত করতেই পাঞ্জাবি ড্রাইভার গাড়িটা ছেড়ে দিল। লগ্ন আসন্ন। আর দেরি নয়। অপলক দৃষ্টিতে শেষ পর্যন্ত তাকিয়ে রইলেন বৌদি। যতক্ষণ দেখা যায় ততক্ষণই তাকিয়ে রইলেন। তারপর একসময় গাড়িটা মিলিয়ে গেল। দৃষ্টির আড়ালে তাকে আর দেখা গেল না। তাড়াতাড়ি আঁচল দিয়ে চোখ দুটোকে মুছে নিলেন বৌদি। শোক করার অবকাশ তার কোথায়? হয়তো এক্ষুনি প্রতিবেশীদের চোখগুলো কৌতূহলে প্রখর হয়ে উঠবে। হয়তো প্রশ্নের পর প্রশ্নে তারা মুখর হয়ে উঠবে। না, এ দুঃখ তার একার। এ বেদনার ভাগ দেওয়া চলবে না কাউকেই। বুকটা ব্যথায় ভেঙে গুড়িয়ে গেলেও মুখের হাসি তাকে জিইয়ে রাখতে হবে সর্বক্ষণ। এছাড়া কোনো উপায় নেই। মল্লিকা সেদিন শুধু এই বৌদিটিই নন, এমনি কত বৌদি, কত মা, কত স্নেহময়ী দিদি যে বাংলাদেশের এই দামাল ছেলেগুলোকে ধৈর্য দিয়ে, সহানুভূতি দিয়ে, ভালোবাসা দিয়ে সব রকম বিপদ থেকে আগলে রেখেছিলেন, তার বোধহয় আদি অন্ত নেই। প্রতিদানে তারা কি পেয়েছেন জানো? পেয়েছেন শুধু অপমান আর অত্যাচার, লাঞ্ছনা আর নির্যাতন, দুঃখ আর দারিদ্র, লজ্জা আর ঘৃণা। মল্লিকা, আজ দেশ স্বাধীন হয়েছে। হিসেব নিকেশের পালাও শুরু হয়েছে বেশ ঘটা করেই। সবারই এক দাবি, অর্থাৎ স্বাধীনতা আন্দোলনে আমার দানই সর্বাধিক। সুতরাং অন্য সবার চাইতে আমাকে তোমরা একটু বেশি সুবিধা দিতে বাধ্য। এমনকি আমাদের দেশের কোটিপতি ব্যবসায়ীরাও তার ব্যতিক্রম নন। তাঁরাও এই বলে তাদের ফিরিস্তি দাখিল করছেন যে ভারতের স্বাধীনতার জন্য তারা যা করেছেন এমনটি নাকি আর কেউ কোনো দিনই করেনি। সুতরাং কিছু সুবিধা তাদের অবশ্যই প্রাপ্য। আজ যখন এসব দেখি আর শুনি, তখন ওই সব লক্ষ লক্ষ হতভাগ্যের কথাই মনে পড়ে বারবার। ওরা ওদের হিসেব মেলাতে পারেননি, সে চেষ্টাও করেননি কোনোদিন। তাই দুর্ভাগ্য ওদের নিত্য সঙ্গী হয়েই রইল চিরদিন। মল্লিকা, তোমরা একালের মেয়ে। পরাধীনতার জ্বালা যে কি তীব্র সে অনুভূতি তোমাদের নেই। সে দুঃসহ জ্বালায় ওরা জ্বলেছেন চিরদিন। ওদের তোমরা শ্রদ্ধা করো, প্রণাম করো, নইলে অকৃতজ্ঞ বলে ইতিহাসে তোমরা মষীলিপ্ত হয়ে থাকবে চিরদিন। মনে রেখো, আজ সারা দুনিয়ার সামনে স্বাধীন জাতি বলে তোমরা যে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছ, সে স্বাধীনতা ওদেরই সমাধির ওপর প্রতিষ্ঠিত। ইতিহাসে ওদের তুলনা নেই। দুটি বাহু এক হলো খিদিরপুর পাইপ রোডের মোড়ে এসে। এদিক থেকে এলেন বিনয় আর রসময় সুর, ওদিক থেকে দীনেশ, বাদল আর নিকুঞ্জ সেন। এবার যাত্রা শুরু, ঐতিহাসিক যাত্রা। ইঙ্গিত করতেই ট্যাক্সিটা এগিয়ে চলল ডালহৌসি স্কোয়ারের দিকে। স্থির অপলক দৃষ্টিতে শেষ পর্যন্ত তাকিয়ে রইলেন রসময় সুর ও নিকুঞ্জ সেন। বিপ্লবী জীবন অতি কঠিন, কঠোর। তুচ্ছ ভাবাবেগে ভেঙে পড়লে তাদের চলে না। তবু তাকিয়ে থাকতে থাকতে অজ্ঞাতেই বুঝি চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে বারবার। ওই যে ওরা চলে যাচ্ছে, ওই যে গাড়িটা জনারণ্যের মাঝে হারিয়ে যাচ্ছে, আর ওরা ফিরে আসবে না। হাজার ডাকলেও ওদের আর সাড়া পাওয়া যাবে না, কোনো দিনও না। বিদায় বন্ধুগণ, বিদায়। বিনয়, বাদল, দীনেশ, তোমাদের এই নিঃশেষ আত্মবিসর্জন ব্যর্থ হবে না।
আজ হোক কাল হোক স্বাধীনতা আমরা অর্জন করবই। সেই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তোমাদের এই চরম আত্মবিসর্জনের কাহিনী সোনার অক্ষরে লেখা থাকবে চিরকাল। গাড়িটা ছুটে চলেছে ডালহৌসি স্কয়ারের দিকে। দূরত্ব কমে আসছে ক্রমশ। ভেতরে স্থির অচঞ্চল হয়ে বসে আছেন বিনয়, বাদল আর দীনেশ। বুকে দুর্বার সাহস, চোখের দিগন্ত সীমার মতো উন্মুক্ত স্বচ্ছ দৃষ্টি। আঘাত হানতে হবে, চরম আঘাত হানতে হবে আজ ব্রিটিশ সাম্রাজ্যবাদকে। যত বাধাই আসুক না কেন সবকিছুকে পর্যুদস্ত করে বুক টান করে এগিয়ে যেতে হবে। ভেঙে গুড়িয়ে দিতে হবে সব। তার জন্য চরম মূল্য দিতে তারা প্রস্তুত, দেবেও। ব্রিটিশ শক্তির সেই দুর্ভেদ্য দুর্গ থেকে ফিরে আসার কোনো প্রশ্নই ওঠে না। সে চেষ্টাও তারা করবে না। তবে তার আগে দেখিয়ে দিতে হবে যে স্বাধীনতার সৈনিক মৃত্যুকে কোনোদিনও ভয় পায় না। দেখিয়ে দিতে হবে যে ভিক্ষায় কোনোদিনও স্বাধীনতা আসে না। এমনি করেই চরম মূল্য দিয়ে তাকে অর্জন করতে হয়। আমাদের পালা শেষ। এবার তোমরাও এসো আমাদের এই ফেলে যাওয়া রক্তরেখা অনুসরণ করে। কাটায় কাটায় 12টা, লগ্ন সমাগত। আর দেরি নয়। সামনেই দুর্ভেদ্য দুর্গ রাইটার্স বিল্ডিং। দুর্গই বটে, কারণ তখনকার দিনে কারো পক্ষে রাইটার্স বিল্ডিং এ ঢোকা এত সহজ ছিল না। বিশেষ করে 1930-35 সালে তো কথাই নয়। বাঙালি জুজুর ভয়ে ইংরেজ সেদিন থরথর কম্পমান। বেলা তখন 12টা। নিজের অফিসে বসে কতগুলি জরুরি ফাইল নিয়ে নাড়াচাড়া করছেন কারা বিভাগের সর্বময় কর্তা কর্নেল সিম্পসন। সামনে দাঁড়িয়ে একান্ত সচিব জ্ঞান গুহ। সহসা কি শুনে কান দুটো সজাগ হয়ে উঠল সিম্পসনের। কারা যেন তালে তালে পা ফেলে এদিকেই এগিয়ে আসছে। পা ফেলার ধরন দেখে মনে হয় কোনো মিলিটারি অফিসার হবে হয়তো। কে কে নিমেষে চোখ কপালে উঠে গেল সিম্পসনের। কে ওরা দরজার সামনে দাঁড়িয়ে? হাতে ওগুলো কি ওদের? গর্জে উঠলেন অধিনায়ক বিনয় বোস। প্রে টু গড কর্নেল, ইউর লাস্ট আওয়ার ইজ কামিং। বলতে না বলতেই পরপর 6টা গুলি বেরিয়ে এলো 3-3টে রিভলভারের মুখ দিয়ে। ব্যাস, সব শেষ। আর একটি কথাও বলতে হলো না কর্নেল সিম্পসনকে। সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালেন 3জন। এখানকার কাজ শেষ। পরবর্তী লক্ষ্য হোম সেক্রেটারি আলবিয়ান মার। চলো এবার তার ঘরে। ওই যে দেখা যাচ্ছে। দ্রাম দ্রাম দ্রাম। নিমেষে হোম ডিপার্টমেন্টের কাঁচের জানলা সব ভেঙে পড়ল ঝনঝন করে। কোথায় আলবিয়ান মার? সঠিম। কাণ্ড দেখে উদ্ধত রিভলভার নিয়ে ছুটে এলেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মিস্টার ক্রেগ। ছুটে এলেন ফোর্ড। ছুটে এলেন সহকারী ইন্সপেক্টর জেনারেল মিস্টার জোন্স। গুলিও তারা ছুড়লেন কয়েক রাউন্ড, কিন্তু সব বৃথা। দীনেশ, বাদল, বিনয় 3জনেই তখন সমান বেপরোয়া। তাই সমানেই তারা জবাব দিতে লাগলেন 3টি অগ্নিবর্ষী রিভলভারের মুখ দিয়ে। হিসেব অত্যন্ত সোজা। গুলির বদলে গুলি, রক্তের বদলে রক্ত। এছাড়া অন্য কোনো হিসেব বুঝি সেদিন জানা ছিল না তাদের। বাধ্য হয়েই গা ঢাকা দিলেন শ্বেতাঙ্গ বীরপুরুষের দল। মাই গড, এ যে একেবারে আসল কেউটের বাচ্চা দেখছি। কে যাবে ওদের মুখোমুখি দাঁড়িয়ে বেঘরে প্রাণটা দিতে? গোটা রাইটার্স বিল্ডিং জুড়ে তখন সে এক বিভীষিকার তাণ্ডব। চারদিকে ভীত, আতঙ্কিত, পলায়নপর শ্বেতাঙ্গের দল। হই হল্লা, চিৎকার আর চেঁচামেচি। পালাও পালাও, বাঁচতে চাও তো এক্ষুনি পালাও। খবর পেয়ে ছুটে এলেন পুলিশ কমিশনার চার্লস টেগার্ট। ছুটে এলেন ডেপুটি কমিশনার মিস্টার গর্ডন। ছুটে এলেন মিস্টার বার্ট। সঙ্গে অসংখ্য সশস্ত্র পুলিশ। কিছুতেই কিছু হলো না। হবে কি করে? বেতনভোগী সৈন্যদের দিয়ে স্বার্থসিদ্ধির সংগ্রামের সঙ্গে
দেশের মুক্তিকামী সৈনিকদের সংগ্রামের যে অনেক তফাৎ, তাই স্বাভাবিক কারণেই তারা হার মানল সাফল্যের সঙ্গে পশ্চাদপসরণ করে। এদিকে ঘটনা তখন ঘটে চলেছে দুর্বার গতিতে। একটি একটি করে ঘটনা ঘটছে আর রচিত হচ্ছে ইতিহাস। পরবর্তী লক্ষ্য পাসপোর্ট অফিস। নিমেষে লণ্ডভণ্ড হয়ে গেল গোটা অফিসটা। সে এক বিচিত্র দৃশ্য। কেউ হামাগুড়ি দিয়ে পালাচ্ছে, কেউ টেবিলের নিচে আত্মগোপন করছে, কেউ বা কোনো কিছু করতে না পেরে চোখ বুজে মেরি মাতার নাম জপ করছে মনে মনে। মজা করলেন মিশনারি পাদ্রী মিস্টার জনসন। কাণ্ড দেখে সঙ্গে সঙ্গে তিনি হাতির মতো বিরাট দেহটা নিয়ে নিচে ঝুলে পড়লেন ড্রেন পাইপ বেয়ে। আগে প্রাণ, তারপর অন্য কথা। ওখান থেকে বেঘোরে প্রাণ দিতে তিনি রাজি নন। দ্রাম দ্রাম দ্রাম। ঘুরে পড়লেন জুডিশিয়াল সেক্রেটারি মিস্টার নেলসন, ঘুরে পড়লেন মিস্টার টয়নাম, ঘুরে পড়ল এমনি আরো অনেকেই। বিনয়, বাদল, দীনেশ তখনও অক্ষয়, সামান্য আচরটিও লাগেনি তাদের গায়ে। উপায়ান্তর না দেখে শেষ পর্যন্ত ডাকা হলো গুর্খা বাহিনীকে। তারপর শুরু হলো সেই ঐতিহাসিক অলিন্দ যুদ্ধ। সংঘর্ষ নয়, যুদ্ধ। ইংরেজ মুখপত্র স্টেটম্যান পর্যন্ত সেদিন এই মারাত্মক রক্তক্ষয়ী সংগ্রামকে আখ্যা দিয়েছিল বারান্দা ব্যাটল বলে। অবিশ্বাস্য, অভাবনীয়, অকল্পনীয়। একদিকে হাঁটু মুড়ে পজিশন নিয়েছে অগণিত গুর্খা ফৌজ, অন্যদিকে লাইং ডাউন পজিশনে বিনয়, বাদল আর দীনেশ। এক দলের হাতে শক্তিশালী রাইফেল, অন্য দলের হাতে স্বল্প পাল্লার রিভলভার মাত্র। একদিকে বহু যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন শ্রেষ্ঠ শ্বেতাঙ্গ সমরবিদগণ, অন্যদিকে পরাধীন দেশের 3টি মাত্র স্বাধীনতাকামী সৈনিক। কতই বা বয়স তাদের! সবে তো কৈশোর পেরিয়ে যৌবনে পা দিয়েছেন মাত্র। কিন্তু কার সাধ্য তাদের সামনে এগোয়? উদ্যত আগ্নেয়াস্ত্র থেকে ঝাঁকে ঝাঁকে তারা ছড়িয়ে চলেছেন জ্বলন্ত শীষের গুলি। এর মধ্যে এক পা এগুনো মানেই মৃত্যু। দেখতে দেখতে বাতাস ভারী হয়ে উঠল ধোঁয়া আর বারুদের গন্ধে। সব অন্ধকার। দুহাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যায় না। গুলির শব্দ ছাড়া আর কিছু শোনাও যায় না। বাধ্য হয়েই এবার প্ল্যান পাল্টাতে হলো শাসকদের। ফলে রণাঙ্গন এবার বিস্তৃত হয়ে পড়ল বহুদূর পর্যন্ত। কখনো এই বারান্দায়, কখনো ও বারান্দায়, কখনো এ প্রান্তে, কখনো ও প্রান্তে। সব কিছু ছাপিয়ে মাঝে মাঝে মেঘগর্জনের মতো রব ওঠে, বন্দে মাতরম, বন্দে মাতরম। ছোট্ট কথা, ছোট্ট শব্দ, কিন্তু এই ছোট্ট শব্দটির যে কি অপরিসীম শক্তি তা আজ বোধহয় তুমি কল্পনাও করতে পারবে না মল্লিকা। সেদিন অনেক রক্তই ঝরেছিল এই ছোট্ট শব্দটির জন্য, অনেক লাঞ্ছনা, অনেক নির্যাতন। তবু দেশ বন্দনার এই ছোট্ট শব্দটিকে সবাই প্রাণপণে আঁকড়ে রেখেছিল মূল্যবান ঐশ্বর্যের মতো। এদিকে যুদ্ধ তখন তীব্র থেকে তীব্রতর হয়ে চলেছে। দু পক্ষই সমান, কেউ কম যায় না। হঠাৎ একটি গুলি এসে লাগলো দীনেশের পিঠে। ভ্রুক্ষেপও নেই। পিঠে লেগেছে তো কি হয়েছে? হাত তো ঠিকই আছে। তবে আর ভাবনা কি? ডু অর ডাই, করেঙ্গে ইয়ে মরেঙ্গে। এমনি করে কিছুক্ষণ, তারপরই একেবারে চুপ। সেই চিরন্তন সমস্যা। গুলি শেষ। দীনেশ ও বিনয়ের তবু একটা করে অবশিষ্ট আছে, বাদলের তাও নেই। মুহূর্তে একটা খালি ঘরের মধ্যে ঢুকে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন ওরা 3জন। কর্তব্য শেষ। এবার মাটির পৃথিবী থেকে তাদের বিদায় নেবার পালা। শেষবারের মতো বলো সবাই, বন্দে মাতরম, বন্দে মাতরম।
সমবেত কণ্ঠের বজ্র নির্ঘোষে বুঝি কেঁপে উঠল গোটা ডালহৌসি স্কোয়ার অঞ্চলটা। আর দেরি নয়, রেডি প্লিজ। নিমেষে তিনজন মুখে পুরে দিলেন মারাত্মক সায়ানাইডের পুরিয়া। এবার দাঁত দিয়ে কামড়ে কাঁচের অ্যাম্পুলটা ভেঙে দিতে পারলেই ব্যাস। দীনেশ আর বিনয় কিন্তু এখানেই থামলেন না। এখনো একটা করে গুলি অবশিষ্ট আছে, ওটা ফেলে রেখে লাভ কি? মনস্থির করে নিয়ে সঙ্গে সঙ্গে তারা ট্রিগারে টান দিলেন, নিজেদের কপালে লক্ষ্য স্থির করে। দ্রাম দ্রাম। শেষবারের মতো রিভলভার দুটো গর্জে উঠেই হঠাৎ থেমে গেল। তারপর একসঙ্গে তিনজনের দেহই লুটিয়ে পড়ল শক্ত মাটির বুকে। ভেতরে বহুক্ষণ পর্যন্ত কোন রকম সারা শব্দ না পেয়ে এবার শাসককুল পায়ে পায়ে এগিয়ে গেল অতি সন্তর্পণে। ওদের বন্দি করতে হবে, কঠিন শাস্তি দিতে হবে। কোথায় তখন ওরা? বাদল শেষ। দীনেশ ও বিনয় দুজনেই গুরুতর আহত। দীনেশের গলার বাঁ দিকে গুলিবিদ্ধ হয়েছে, বিনয়ের গুলিবিদ্ধ হয়েছে কপালের দুদিকেই। সায়ানাইডের পুরিয়া তাদের বেলায় কার্যকর হয়নি। গুলিবিদ্ধ হবার দরুন অ্যাম্পুলটা ভাঙবার মতো অবকাশই তারা পাননি। এবার শুরু হলো সরকার বাহাদুরের বীরত্বের পালা। বাদলের মৃতদেহ সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হলো পুলিশের হেফাজতে। অবিলম্বে ওর পরিচয় খুঁজে বের করো। বিনয় ও দীনেশকে কড়া পাহারায় পাঠানো হলো মেডিকেল কলেজ হাসপাতালে। ওদের সুস্থ করে তুলে বিচারের নামে চরম শাস্তি দিতে হবে, ফাঁসিতে ঝোলাতে হবে। এদিকে খবর শুনে মহানগরী স্তম্ভিত। চোখে মুখে তাদের চাপা উল্লাস। ধন্য তোমরা, পরাধীন জাতির ইতিহাসে তোমরা যা দেখালে কোথাও বুঝি তার তুলনা নেই। ধন্য বিনয় বোস, মাত্র 3 মাসের মধ্যেই দুটো ক্ষেত্রে তুমি যে অসাধ্য সাধন করেছো তা একমাত্র তোমার পক্ষেই বুঝি সম্ভব। ধন্য তুমি, ধন্য তোমার সুযোগ্য সহকারী দীনেশ আর বাদল। পরদিনই সে খবর বড় বড় অক্ষরে প্রকাশিত হলো বিভিন্ন সংবাদপত্রের পাতায়। আনন্দবাজার পত্রিকার বিবরণ। গুলির আঘাতে বাংলার কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল নিহত। গতকাল বেলা 12টার সময় কলিকাতার বুকের উপর রাইটার্স বিল্ডিংয়ে এক বিষম দুঃসাহসিক হত্যাকাণ্ড সংঘটিত হইয়া গিয়াছে। 3 জন বাঙালি যুবক বাংলার কারাগার বিভাগের ইন্সপেক্টর জেনারেল লেফটেন্যান্ট কর্নেল সিমসনকে গুলি করিয়া হত্যা করিয়াছে। বেলা 12:15 হইতে 12:30 মধ্যে 3 জন বাঙালি যুবক কারাগার বিভাগের ইন্সপেক্টর জেনারেল অফিসে রাইটার্স বিল্ডিং এর উপরে আসিয়া উপস্থিত হয়। কর্নেল সিমসন তখন তাহার খাস মুন্সির সঙ্গে তাহার অফিসে বসিয়া কথা বলিতেছিলেন। যুবকত্রয় তাহার সহিত সাক্ষাতের অভিলাষ ব্যক্ত করিলে চাপরাশি তাহাদিগকে উপরোক্ত কারণে অপেক্ষা করিতে বলে এবং কি কাজের জন্য তাহারা দেখা করিতে চায় তাহা যথারীতি এক টুকরা কাগজে লিখিয়া দিতে বলে। কিন্তু যুবকগণ ইহা করিতে অস্বীকৃত হয় এবং তাহাকে একপাশে ঠেলিয়া স্প্রিং এর দরজা ঠেলিয়া ভিতরে প্রবেশ করে এবং দ্রুত গতিতে কর্নেল সিমসনের প্রতি 5-6 বার গুলি নিক্ষেপ করে। গুলির আঘাতে কর্নেল সিমসন তৎক্ষণাৎ মৃত্যুমুখে পতিত হন। কর্নেল সিমসনের ঘর হইতে বাহির হইয়া আততায়ীরা বারান্দা দিয়া চলিয়া আসে। দৌড়াইবার সময় তাহারা অফিসগুলির কাঁচের জানালায় এবং সিলিংয়ে গুলি করিতে থাকে। রাজস্ব সচিব মিস্টার মারের অফিসের জানালায় গুলির চিহ্ন রহিয়াছে। মিস্টার জে.ডব্লিউ. নেলসনের অফিসেও গুলির চিহ্ন রহিয়াছে। অতঃপর তাহারা পাসপোর্ট অফিসে প্রবেশ করে এবং একজন আমেরিকানকে গুলি করে, কিন্তু গুলি ব্যর্থ হয়। কোনো চাপরাশির গায়ে গুলি লাগে নাই। অতঃপর আততায়ীগণ নেলসন সাহেবের ঘরে প্রবেশ করে এবং তাহার উরুতে গুলি করে। তাহার আঘাত গুরুতর নহে। শেষ খবরে জানা যায় একজন আততায়ী আত্মহত্যা করিয়া মরিয়াছে। অপর 2 জন
আশঙ্কাজনক অবস্থায় অবস্থান করিতেছে, অপর দুইজন আশঙ্কাজনক অবস্থায় অবস্থান করিতেছে। একজনকে বিনয় কৃষ্ণ বসু বলিয়া নিশ্চিত রূপে জানা গিয়াছে। সে নাকি এই মর্মে এক মৃত্যুকালীন জবানবন্দি দিয়াছে যে সেই বিনয়কৃষ্ণ বসু এবং সেই মিস্টার লোম্যানকে হত্যা করিয়াছে। আততায়ীগণ তিনজনেই ইউরোপীয় পোশাকে ভূষিত হইয়াছিল। বারান্দা দিয়া গুলি করিতে করিতে অগ্রসর হইবার সময় উহারা বন্দে মাতরম ধ্বনি করিতেছিল। আনন্দবাজার ৯ ডিসেম্বর ১৯৩০। আরো বিস্তৃত বিবরণ পাওয়া গেল ১১ তারিখের সংবাদপত্রে। সিম্পসন হত্যাকাণ্ডের জের, রাইটার্স বিল্ডিংয়ে পাহারার কড়াকড়ি। রাইটার্স বিল্ডিংয়ে যাতায়াত সম্বন্ধে বিশেষ সতর্কতা অবলম্বিত হইয়াছে। পশ্চিম দিকের সিঁড়ি ছাড়া আর সকল সিঁড়িতে সাধারণের যাতায়াত সম্বন্ধে বিশেষ সতর্কতা অবলম্বিত হইয়াছে, যাহাতে কেহ প্রবেশপত্র ছাড়া উপরে যাইতে না পারে, এজন্য প্রত্যেক সিঁড়ি ও লিফটে সার্জেন্ট পাহারা বসানো হইয়াছে। নিচতলায় বাহিরের লোকের জন্য চেয়ার টেবিল রাখা হইয়াছে। যাহারা অবিরত রাইটার্স বিল্ডিংয়ে যাতায়াত করে তাহাদিগকে একখানা করিয়া প্রবেশপত্র দানের ব্যবস্থা হইবে। তিনজনেই বিষ পান করিয়াছিল। তদন্তে জানা যায় যে আততায়ীগণ তিনজনেই রাইটার্স বিল্ডিংয়ে বিষ পান করিয়াছিল, কিন্তু বিনয় ও দীনেশের পাকস্থলীতে বিষ প্রবেশ করিবার পূর্বেই তাহারা প্রত্যেকে প্রত্যেককে গুলি করে ও অজ্ঞান হইয়া পড়ে। হাসপাতালে আনিত হইবার পরই উহাদের দেহ হইতে বিষ বাহির করিয়া ফেলা হয়। বিনয় ও দীনেশ। গতকল্য বৈকালে খোঁজ লইয়া জানা যায় বিনয় বসুর অবস্থা ক্রমেই খারাপ হইতেছে। তাহার মাথার মগজের ক্ষত মুখ বাহিয়া এখনো রক্ত চুয়াইয়া পড়িতেছে। বিনয় বসু ও দীনেশ গুপ্ত উভয়কেই মঙ্গলবার দিবস রঞ্জন রশ্মি দ্বারা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফল এখনো জানা যায় নাই। প্রকাশ যে দীনেশের মাথায় যে গুলি আটকাইয়া রহিয়াছে, উহার উপর অস্ত্রোপচারের ধাক্কা দীনেশ সহিতে পারিবে না, এই আশঙ্কায় আর বাহির করিবার চেষ্টা করা হয় নাই। হাসপাতালে পাশাপাশি বেডে বিনয় আর দীনেশ। তখনো পর্যন্ত কারোরই জ্ঞান ফিরে আসেনি। আদৌ আসবে কিনা বলা শক্ত। অবশ্য চিকিৎসকদের চেষ্টার কোনো ত্রুটি নেই। আশা যদিও খুবই কম, তবু শেষ পর্যন্ত দেখতে হবে বইকি। কিন্তু এ কি, বিনয়ের ডান হাতের আঙুলগুলোতে ব্যান্ডেজ বাঁধা কেন? ওখানে তো কোনো রকম গুলির আঘাত লাগেনি। তাহলে কে এজন্য দায়ী? দায়ী স্বয়ং টেগার্ট। বিনয় তার অহংকারে আঘাত করেছেন। দুটো ক্ষেত্রে তাকে অত্যন্ত অপদস্থ হতে হয়েছে বিনয়ের কাছে। তাই এবার তিনি তার সমস্ত জ্বালা মিটিয়ে নিয়েছেন বুটের সাহায্যে অচৈতন্য বীরের হাতের আঙুলগুলো ভেঙে দিয়ে। এর নাম বীরত্ব। এই প্রথম নয়, পিঞ্জরাবদ্ধ সিংহের প্রতি এমনি বীরত্ব ওরা দেখিয়েছে অসংখ্য বার। চট্টগ্রাম বিপ্লবের সর্বাধিনায়ক সূর্য সেনের কথাই ধরা যাক। গ্রেপ্তারের পরে রুগ্ন অসুস্থ মাস্টারদার ওপর কি নির্মম অত্যাচারই না করেছিল এই হিংস্র পশুর দল। বিশেষ করে তার অন্তিম মুহূর্তে ওরা যা করেছিল, পৃথিবীর ইতিহাসে কোথাও বুঝি তার নজির নেই। ফাঁসি কাঠে ঝোলাবার পূর্ব মুহূর্তে কখনো কোনো বন্দীকে নির্মমভাবে প্রহার করা হয়েছে এমন কথা কোনোদিনও শুনেছ কি? ব্রিটিশ শাসকরা কিন্তু সেদিন তাও করেছিল। আঘাতে আঘাতে মাস্টারদার সবগুলো দাঁতই সেদিন ওরা তুলে নিয়েছিল। শেষ পর্যন্ত ওরা ফাঁসি দিয়েছিল মাস্টারদাকে নয়, তার রক্তাক্ত ক্ষত বিক্ষত অচৈতন্য দেহটাকে। একই সঙ্গে ফাঁসির বন্দী তারকেশ্বর দস্তিদারের ভাগ্যেও সেদিন জুটেছিল তাই। ফাঁসির পূর্বে নির্মম বুটের আঘাতে সেদিন ওরা তারকেশ্বরের একটা চোখ অন্ধ করে দিয়েছিল। ভারতে এই হলো অত্যাচারী ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের আসল রূপ। শুধু কি ভারতে, বর্মায় কি করেছিল শুনবে?
একই সঙ্গে ওরা ফাঁসি দিল ৭২ জন মুক্তি সৈনিককে। তারপর তাদের মুন্ডুগুলো আলাদা করে কেটে নিয়ে তার ছবি তুলে ছড়িয়ে দিল বর্মার সর্বত্র। অর্থাৎ সাবধান, নইলে তোমার ভাগ্যেও এই জুটবে। অথচ এর বিপরীত চিত্র দেখো, যে চট্টগ্রাম সশস্ত্র বিপ্লবকে দমন করার জন্য সেদিন ব্রিটিশ শাসকদের অত্যাচারের সীমা পরিসীমা ছিল না, ঘটনাটা ঘটেছিল তখনই। কাহিনীর নায়ক বীর বিপ্লবী লোকনাথ বল। এ কাহিনী আমার তাঁর কাছ থেকেই শোনা। ১৯৩০ সালের ১৮ এপ্রিল, স্থান চট্টগ্রাম রেলওয়ে অস্ত্রাগার, রাত ঠিক ১০টা। সহকারীদের নিয়ে অধিনায়ক লোকনাথ বল হাজির। যে যেখানে আছো সরে দাঁড়াও, বেঘরে প্রাণ দিয়ে লাভ নেই, আমাদের কাজ আমরা করবই। উপস্থিত ৭২ জন সশস্ত্র প্রহরী, সঙ্গে সঙ্গে হাওয়া। কথায় বলে আপনি বাঁচলে বাপের নাম। এসব ডাকু ছেলেদের রিভলভারের সামনে দাঁড়ানোর চাইতে গা ঢাকা দেওয়াই নিরাপদ। উপদেশে কর্ণপাত না করে রিভলভার খুলে বাধা দিলেন সার্জেন্ট মেজর ফেরেল। অধিনায়কের আদেশে সঙ্গে সঙ্গে তিনি গুলির আঘাতে লুটিয়ে পড়লেন মাটিতে। এবার লোকনাথ বলের পায়ের কাছে এসে ভেঙে পড়লেন মিসেস ফেরেল। আমাকে ও আমার এই শিশুটিকে তুমি বাঁচতে দাও। কি উত্তর দিলেন লোকনাথ বল জানো মল্লিকা? উত্তর দিলেন, আমি দুঃখিত সিস্টার, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তবে তুমি নিশ্চিন্ত থাকো, আমি বা আমার কোনো লোক তোমার এতটুকুও অমর্যাদা করবে না। সিস্টার, যে ব্রিটিশ শাসক সেদিন আন্দোলনকে দমন করতে গিয়ে নারীর মান সম্ভ্রম নিয়ে ছিলিমিনি খেলতে এতটুকুও দ্বিধাবোধ করেনি, তাদের দেশেরই একটি মহিলাকে সেদিন সম্মান দেওয়া হলো সিস্টারের মর্যাদায়। দিলেন তারাই, ওদের ভাষায় যারা বহু নিন্দিত সন্ত্রাসবাদী ছাড়া আর কিছু নন। তাহলে কে বড় মল্লিকা? সুসভ্য ব্রিটিশ শাসক চার্লস টেগার্ট, না বাংলাদেশের তথাকথিত এই সন্ত্রাসবাদীর দল? ইতিমধ্যে দুজনের অবস্থাই বেশ ভালোর দিকে চলেছে। মনে হয় চিকিৎসার গুণে এ যাত্রা হয়তো বেঁচে গেলেও বা যেতে পারে। কিন্তু এ কি? সহসা কি দেখে চমকে উঠলেন চিকিৎসক বৃন্দ। সর্বনাশ! বিনয় বোসের মাথায় ব্যান্ডেজ খোলা কেন? ক্ষতস্থানে একটা গভীর গর্তই বা দেখা যাচ্ছে কেন? কে করেছে এমন কাজ? কে করেছে? কে আবার? করেছেন বিনয় নিজেই। ব্রিটিশ তার শত্রু। জীবনে যাদের তিনি সবচাইতে বেশি ঘৃণা করেছেন, তাদের আওতায় থেকে সামান্য সেবা শুশ্রূষা গ্রহণ করতেও তার আত্মসম্মানে বাধে। অথচ এ অবস্থায় কোনো উপায়ও নেই। সুতরাং এই দুঃসহ অবস্থা থেকে রেহাই পাবার একটা উপায় খুঁজে বের করতেই হবে। খুঁজে পেতে দেরি হয়নি। নিজে তিনি চিকিৎসা বিজ্ঞানের একজন মেধাবী ছাত্র। এ অবস্থায় কি করলে কি হয় তা তিনি ভালো করেই জানেন। তাই নিজেকে নিঃশেষ করার জন্য এই অচৈতন্য অবস্থার মধ্যেই কখন তিনি মাথার ক্ষতস্থানের ভেতরে গভীরভাবে আঙুল ঢুকিয়ে দিয়েছেন অনমনীয় দৃঢ়তার সঙ্গে। ফলে সেপটিক। ঘা দস্তুর মতো বিষাক্ত হয়ে উঠেছে। বিকারও শুরু হয়েছে প্রায় সঙ্গে সঙ্গেই। চিকিৎসকদের মুখ গম্ভীর। কখন কি হয় বলা শক্ত। জোর করে কিছু বলা মুশকিল। তাছাড়া প্রলাপ বকতে শুরু করেছেন। এ অবস্থায় কিছু ঘটে যাওয়া বিচিত্র নয়। গম্ভীর চার্লস টেগার্টও। তবে কি হাতে এসেও ফসকে যাবে লোকটা? তাহলে যে ব্রিটিশ সাম্রাজ্যের মান মর্যাদা আর কিছুই অবশিষ্ট থাকবে না। 5 দিন ধরে জমে মানুষে টানাটানি, কিন্তু অবস্থা মোটেই আশাপ্রদ নয়, বরং জীবনী শক্তি যেন কমেই আসছে ক্রমশ। ইতিমধ্যে বিনয়ের বাবা ও মা দুজনেই এসে গেছেন।
সদাশয় সরকার তাদের শেষ দেখা দেখতে অনুমতি দিয়েছেন। স্তব্ধ হয়ে তারা দাঁড়িয়ে আছেন মৃত্যুপথযাত্রী সন্তানের শিয়রে। সবশেষে পাদ্রী সাহেব এলেন শান্তির ললিত বাণী শোনাতে। অন্তিম মুহূর্ত উপস্থিত। এ সময়ে যিশুর বাণী শোনাতে পারলে লোকটা ইহকালে না হোক অন্তত পরকালে গিয়ে হয়তো কথঞ্চিত ব্রিটিশ ভক্ত ভালো ছেলে হতে পারে। সহসা কি শুনে বিনয়ের মুখের ওপর ঝুঁকে পড়লেন পাদ্রী সাহেব। বিকারের ঘরে রোগী কি যেন বলছে বিড়বিড় করে। কিন্তু এ কি! তিরিং করে লাফিয়ে উঠে সভয়ে কয়েক পা পিছিয়ে গেলেন পাদ্রী সাহেব। কি সর্বনাশ! কাকে তিনি শান্তির ললিত বাণী শোনাবেন? রোগীকে? মৃত্যুপথযাত্রী রোগী যে উল্টো তাকে ভয়ঙ্কর এক শান্তির বাণী শোনাতে শুরু করেছেন বিকারের ঘোরে। এই সংজ্ঞাহীন অবস্থার মধ্যেও ক্রমাগত তিনি বলে চলেছেন, অ্যাটেনশন প্লিজ, ফরওয়ার্ড মার্চ, লেফট রাইট, লেফট রাইট, লেফট, চার্জ, গো ফরওয়ার্ড। বাইবেল বন্ধ করে পত্রপাঠ বিদায় নিলেন পাদ্রী সাহেব। খুব হয়েছে বাবা, আর নয়। এমন ছেলের কাছে আর যেন কোনোদিন তার ডাক না পড়ে। অদূরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন পিতা রেবতী মোহন বোস। না, দুঃখ নয়, নিজে তিনি নামকরা শিকারী। জীবনে কোনোদিনও তার গুলি মিস হয়নি। ছেলেও হয়েছেন তেমনি বাপ কা বেটা। একটা গুলিও তার মিস হয়নি। 10 জনের কাছে এমন ছেলের বাপ বলে পরিচয় দিয়েও সুখ। শিওরে মা, ধৈর্য ও সহিষ্ণুতার প্রতিমূর্তি যেন। নিশ্চল পাষাণের মতো সেই কখন থেকে তিনি দাঁড়িয়ে আছেন ছেলের শিয়রে। একটি কথাও বলেননি। শুধু শেষ মুহূর্তে একবার ঝুঁকে পড়ে ছেলের মাথায় হাত রেখে আস্তে আস্তে ডাকলেন, আমি এসেছি খোকা, একবার চোখ মেলে তাকিয়ে দেখ বাবা, আমি যে তোকে দেখব বলেই এমন করে ছুটে এসেছি। আশ্চর্য, গত কদিনের মধ্যেও যার চেতনার কোনো লক্ষণ দেখা যায়নি, মায়ের এই ডাক শুনে এবার যেন তার দেহটা বারেকের জন্য নড়ে উঠল। সারা মুখে আস্তে আস্তে ফুটে উঠল এক ঝলক প্রসন্ন হাসি। তারপর একটু একটু করে কখন হাতটা কপালের কাছে উঠে গেল স্যালুটের ভঙ্গিতে। নিজে তিনি ছিলেন স্বাধীনতার সৈনিক, তাই অন্তিমকালেও নিজের মাকে, জন্মভূমিকে, লক্ষ লক্ষ নির্যাতিত দেশবাসীকে সামরিক ভঙ্গিতে স্যালুট জানিয়ে গেলেন বীর সেনানীর মতো। মৃত্যু পথযাত্রী সন্তানের সঙ্গে পিতামাতার এই শেষ সাক্ষাৎকারের মর্মস্পর্শী বিবরণ পরদিনই প্রকাশিত হল বিভিন্ন সংবাদপত্রের পাতায়। মৃত্যুশয্যায় বিনয় বসু, জনক জননীর নিকট হইতে শেষ বিদায়। গতকল্য মেডিকেল কলেজ হাসপাতালে তদন্ত করিয়া জানা গিয়াছে যে বিনয় কৃষ্ণ বসু মরণাপন্ন। সে অচেতন অবস্থায় চক্ষু বুজিয়া রহিয়া আছে। প্রধান প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের অনুমতি লইয়া গতকল্য বিনয়ের বৃদ্ধ পিতা শ্রীযুক্ত রেবতী মোহন বসু, বৃদ্ধা মাতা এবং জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ বসু হাসপাতালে বিনয়কে দেখিতে যান। তাহারা বিনয় বিনয় বলিয়া বারংবার ডাকিতে থাকেন এবং কাঁদিতে থাকেন। বিনয় সাড়া দিতে সমর্থ হয় নাই। একবার মাত্র সে তাহার ডান হাতখানি উঠাইয়া কপালে ঠেকাইবার চেষ্টা করিয়াছিল। বোধ হয় জনক জননীকে শেষ নমস্কার জানাইতেছিল। বৃদ্ধ পিতামাতার নিকট এই দৃশ্য অসহ্য হইল। তাহারা সাশ্রুলোচনে হাসপাতাল ত্যাগ করিলেন। বিনয় ঢাকা জেলার মুন্সিগঞ্জ মহকুমার রাউতভোগ গ্রামের শ্রীযুক্ত রেবতী মোহন বসুর পুত্র। সে ঢাকা মেডিকেল স্কুলের 4th বার্ষিক শ্রেণীর ছাত্র।
সে ঢাকা মেডিকেল বোর্ডিংয়ে থাকিত। বিনয়ের 6টি ভাই আছে। বিনয়ের পিতামাতা এবং দাদা জামশেদপুরে থাকেন। গতকল্য প্রাতে তাহারা বিনয়কে দেখিতে কলকাতা আসিয়াছেন। আনন্দবাজার 12ই ডিসেম্বর 1930। তারপর এলো সেই কাল রাত্রি। সেই কাল রাত্রির কথা আজও অম্লান হয়ে আছে সংবাদপত্রের পাতায়। বিনয় বসুর পরলোক গমন। শনিবার প্রাতঃ 6:30টার সময় মেডিকেল কলেজ হাসপাতালে বিনয় কৃষ্ণ বসুকে মৃত দেখা গিয়াছে। রাত্রিতে কখন তাহার মৃত্যু হইয়াছে তাহা জানা যায় নাই। ডেপুটি কমিশনার 9টার সময় সবটি দিবেন বলিয়াছিলেন বটে, কিন্তু দিতে দিতে রাত্রি 10টা হয়। বিনয়ের পিতা শ্রীযুক্ত রেবতীমোহন বসু এবং বিনয়ের অন্যান্য কতিপয় আত্মীয় স্বজন লাশ ঘরের নিকট প্রতীক্ষা করিতেছিলেন। সবটি তাহাদের হস্তে অর্পণ করা হইলে সবটিকে একখানা সুসজ্জিত খাটিয়ায় রাখা হয়। অতঃপর তাহারা খাটিয়াখানি লইয়া নিমতলা ঘাটের দিকে অগ্রসর হন। কতিপয় পুলিশ কর্মচারী এবং কয়েকজন লোক সবানুগমন করে। মাঝে মাঝে বন্দে মাতরম ধ্বনিত হইতে থাকে। নিমতলা ঘাটে সবটি দাহ করা হইবে এ সংবাদ পূর্বেই সান্ধ্য সংবাদপত্র সমূহে প্রকাশিত হইয়াছিল। প্রবল শীত সত্ত্বেও বহু লোক নিমতলা ঘাটে সমবেত হয়। সবটি নিমতলা ঘাটে পৌঁছিলে সমবেত জনতা বন্দে মাতরম ধ্বনি করিয়া বিনয়ের শবদেহে বহু পুষ্পমাল্য প্রদান করে। সর্বপাপহারিণী গঙ্গার জলে বিনয়ের দেহটাকে স্নান করানো হয় এবং যথা আচারে চিতায় ভস্মীভূত করা হয়। ভস্য গঙ্গায় দিয়া বিনয়ের আত্মা শান্তি কামনা করিয়া বিনয়ের আত্মীয় স্বজন গৃহে ফিরেন। আনন্দবাজার 15ই ডিসেম্বর 1930। খবর শুনে শ্রদ্ধায় মাথা নোয়ালো গোটা বাংলাদেশ, গোটা ভারতবর্ষ। মাথা নোয়ালো কোটি কোটি নির্যাতিত নিপীড়িত মানুষ। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কণ্ঠে জেগে উঠল মহাকবির সেই অমর বাণী, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। বিপ্লবীর মৃত্যু নেই, তার মহান আত্মত্যাগের মধ্যে দিয়েই তিনি জাতির ইতিহাসে বেঁচে থাকেন চিরকাল। বিনয় বোস আজ সেই ইতিহাসের নায়ক। তার মৃত্যু নেই, ক্ষয় নেই। পরদিন ভোরেই কি দেখে চমকে উঠলেন টেগার্ট। মাত্র কদিন আগেই শহরের বুকে বড় বড় পোস্টার পড়েছিল, রক্তে আমার লেগেছে আজ সর্বনাশের নেশা। তারপরই রাইটার্স বিল্ডিং এ ঘটে গেল এই অভাবনীয় রক্তক্ষয়ী সংগ্রাম। আশ্চর্য, আজ আবার সেই পোস্টার, রাশি রাশি পোস্টার, লেখা রয়েছে বিনয়'s blood beckons for more blood। অথই ভাবনা সাগরে ডুবে গেলেন চার্লস টেগার্ট। আরো রক্ত, কি ভয়ঙ্কর কথা। তবে কি ঝড় থেমে যায়নি? বিনয়ের ঘটনা কি তার সূচনা মাত্র? তাহলে কোথায় এর শেষ, কোথায় সমাপ্তি? বাদল গত, তারপর একে একে 3 দিন কেটে গেছে, তবু পুলিশ তাঁর মৃতদেহ ছেড়ে দিতে সম্মত নয়। আগে পরিচয় চায়, তারপর অন্য কথা। অবশ্য একেবারে যে কিছু জানা যায়নি তা নয়। বাদলের পকেটে বি.এন. দে নামাঙ্কিত একটা কার্ড পাওয়া গেছে। কে এই বি.এন. দে? কি তার পরিচয়? রহস্যের অবগুণ্ঠন খুলল দিন কয়েক বাদে। সংবাদপত্র থেকে তার বিবরণ এখানে তুলে দিচ্ছি। এতক্ষণ শুনছিলে আমি সুভাষ বলছি গ্রন্থের 15তম পর্বের পাঠ। দেশমাতৃকার প্রতি কতটা ভক্তি থাকলে, শ্রদ্ধা থাকলে, ভালোবাসা থাকলে, নিজের বুকে কতটা বল থাকলে, রক্তে কতটা তেজ থাকলে এভাবে আত্মত্যাগ করা যায় দেশমাতৃকার জন্য। তোমাদের কি অভিমত তা কমেন্টে জানাও। আর
শুনতে ভালো লাগলে একটি লাইক দিয়ে দাও। আর আমার চ্যানেলে যারা নতুন, এখনো সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দাও। আমার সঙ্গে থাকো আর ভালো থাকো সবাই। আবার আসবো অন্য একটি পর্ব নিয়ে। আজ আসি।